দেখো হিমবাহ, হিমবাহ ইংরেজিতে আমরা বলি গ্লেসিয়ার। তো আমরা হিমবাহ থেকে তোমাদের শর্ট কোশ্চেন গুলো বলে দিই। দেখো গ্লেস, ফরাসি শব্দ গ্লেস, কথার অর্থ বরফ। তো পর্বতের, এটা মনে করো পর্বত, পর্বতের উপরিভাগে ঝিরঝিরে তুষারপাতের ফলে হালকা পেঁজা তুলোর মতো যে বরফের আস্তরণ জমা হয় তাকে আমরা বলি নেভে। আচ্ছা ঠিক আছে, পেঁজা তুলোর মতো, তারপরে আবার তুষারপাত হয়, তখন কি হয়, এটা আর একটু ঘন সংঘবদ্ধ হয়ে যায়, কারণ আর একটু চাপটা বেশি পড়ে, তখন তাকে আমরা বলি ফান বা ফিন। তো দীর্ঘদিনের ব্যাপার, তারপরেও আবার তুষারপাত হয় কয়েক বছর পর পর, তারপর তুষারপাত হওয়ার পর এটা ফান আরো জমাটবদ্ধ হয়ে যায়, তখন অভিকর্ষের টানে ধীর গতিতে নিচের দিকে নেমে আসে, তখন তাকে আমরা বলি হিমবাহ। তাহলে হিমবাহ কি? বিশাল আকার বরফের স্তূপ, অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে ধীর গতিতে নেমে এলে তাকে আমরা বলি হিমবাহ। এখন এই হিমবাহ যেখানে আছে, তো সেখানে দেখো 3 রকমের গ্যাপ তৈরি হয়। তো 3 রকমের গ্যাপ কি? একটা দেখো, হিমবাহ যদি অসমান ভূমিরূপের উপর দিয়ে যায়, মানে উঁচু নিচু, তাহলে হিমবাহের পৃষ্ঠদেশে যে উলম্ব বা অনুভূমিক ফাটলের সৃষ্টি হয় তাকে আমরা বলি ক্রেভাস। কি বলি আমরা? ক্রেভাস। আর পর্বতের উপরিভাগে জমে থাকা বরফ, এটা পর্বত, তার উপরিভাগে জমে থাকা বরফ আর হিমবাহ, তার মাঝের যে গ্যাপ, তার নাম হচ্ছে বাকশুণ্ড। এছাড়াও দেখো পর্বতের উপরিভাগে যে এই উপরের অংশটা একরকমের উষ্ণতা আর হিমবাহের উষ্ণতা আলাদা, এই কারণে হিমবাহ এবং ভূমিরূপের মাঝে যে গ্যাপ তৈরি হয় তাকে আমরা বলি র্যানক্লুফট। তাহলে হিমবাহের আর ভূমিভাগের মধ্যে 3টে গ্যাপ, একটা হচ্ছে ক্রেভাস যেটা উলম্ব এবং অনুভূমিক ফাটল, একটা বাকশুণ্ড আর র্যানক্লিফ বা র্যানক্লুফট। এই 3 প্রকার হিমবাহের গ্যাপগুলোর উপরে তুষারপাত হলে হালকা বরফের আস্তরণ পড়ে যায়, পর্বত আরোহীরা বুঝতে পারেন না, তাই তাদের বিপদ হয়, এই কারণে একে মৃত্যু ফান বলে। এখন অলম্যান বলে একজন ভূবিজ্ঞানী, যিনি এই হিমবাহগুলোকে 3টে ভাগে ভাগ করেন। একটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ, এই যে গোল পৃথিবী, 2 মেরু অঞ্চলে এটা লক্ষ্য করা যায়। কি হিমবাহ? মহাদেশীয়। এই হিমবাহটাই সব থেকে বড়। আর ধরো এটা পর্বত, এই পর্বতের উপরে, যেমন আমাদের এরকম পর্বত, হিমালয় পর্বত, তার উপরিভাগে বা আলস পর্বতের উপরে এখানে যে হিমবাহ, তাকে আমরা বলছি পার্বত্য বা উপত্যকা হিমবাহ। নাতিশীতোষ্ণ অঞ্চলে গেলে পর্বতের পাদদেশ বরাবর যে হিমবাহ আছে তাকে আমরা বলি পর্বতের পাদদেশীয় হিমবাহ। অলম্যান এর ভাগ করেন। এবার দেখো পৃথিবীর এই যত হিমবাহ আছে তার 91% হিমবাহ রয়েছে আন্টার্কটিকা মহাদেশে। আন্টার্কটিকা মহাদেশে 91, কোনো কোনো বইয়ে 90 বলে। আর 8% রয়েছে উত্তর দিকে গ্রিনল্যান্ডে। 99 তো হয়েই গেল। বাকি 1% হিমবাহ পর্বতের এই বিভিন্ন হিমালয় বলো, আলস বলো, অন্যান্য পর্বতের উপরিভাগে আছে 1%। এই হিমবাহ একটা স্বাদু জলের মেন উৎস। আমরা জানি পৃথিবীর 97% নোনা জল আর 3% স্বাদু জল। এই 3% স্বাদু জলের মধ্যে আবার 1.6%, হচ্ছে হিমবাহ বলা, মানে হিমবাহ আকারে আছে, মানে স্বাদু জলের একটা মেন সোর্স হচ্ছে হিমবাহ। যাই হোক, তো এই 2 মহাদেশ জুড়ে হিমবাহ আছে, তার মধ্যে আন্টার্কটিকাতেই 90-91%। এই আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম ল্যাম্বার্ট। পৃথিবীর বৃহত্তম পার্বত্য বা উপত্যকা হিমবাহের নাম আলাস্কার হুবার্ট। ভারতের সিয়াচেন, ভারতের দীর্ঘতম হিমবাহ। তো এই যে ভারতের দীর্ঘতম, তারপর জম্মু, গঙ্গোত্রী, যমুনোত্রী, এই যে হিমবাহগুলো, এগুলো কিন্তু পার্বত্য বা উপত্যকা হিমবাহ। এবং অনেক সময় হিমবাহ নাতিশীতোষ্ণ অঞ্চলে পর্বতের ঢাল বেয়ে নেমে আসে, এদেরকে বলে পাদদেশীয় হিমবাহ, যার উদাহরণ হচ্ছে আলাস্কার মালাস্পিনা। এই পাদদেশীয় হিমবাহের সামনের অংশটা অনেকটা জীবের মতো এগিয়ে যায়, একে আমরা বলি লোব।
আর এমনি হিমবাহের সামনের অংশটা জীবের মতো যখন এগিয়ে যায়, তার এই সম্মুখ অংশটাকে আমরা বলি স্নাউট। হিমবাহ অতিরিক্ত চাপ পেলে কি হয়, তরল হয়ে যায়। আবার চাপটা রিলিজ করো, হিমবাহটা আবার শক্ত হয়ে যাবে। এই যে পদ্ধতি, এদেরকে আমরা বলি পুনর্জমাটন বা রেগুলেশন। এখন এই হিমবাহ সে কাজ করে দুটো, নদীর উপর হচ্ছে তিনটে ছিল, ক্ষয়, বহন, অবক্ষেপণ। হিমবাহ কাজ করে ক্ষয়, বহন, অবক্ষেপণ। তো ক্ষয় কাজ হিমবাহ দুটো পদ্ধতিতে করে, একটা অবঘর্ষ ক্ষয় আর একটা উৎপাটন ক্ষয়। অবঘর্ষ ক্ষয়ে নদীতে তোমরা পড়লে কি শিলার সঙ্গে আঘাত করে গর্ত হয়, অমসৃণ হয়, কিন্তু হিমবাহের উল্টো। অবঘর্ষ প্রক্রিয়ায় হিমবাহের গঠিত ভূমিরূপ হয় মসৃণ, কিন্তু উৎপাটন বা প্লাকিং এই পদ্ধতিতে ভূমিরূপটা হয় অমসৃণ। তাহলে হিমবাহের দুটো ক্ষয় হলো, অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ আর উৎপাদন প্রক্রিয়ায় অমসৃণ ভূমিরূপ। এখন এই হিমবাহ তার ক্ষয়ের ফলে বিভিন্ন প্রকার ভূমিরূপের সৃষ্টি হয়। আমরা শর্টে বলি, এক নম্বর হচ্ছে শাক বা কড়ি। কি নাম? শাক বা কড়ি। হিমবাহ প্রবাহিত হওয়ার সময় দেখো ক্ষয়ের ফলে এই যে ডেক চেয়ারের হাতলের মতো বা চামচের সরার মতো ভূমিরূপ, তাকে আমরা বলি শাক বা কড়ি। এটা আবার নানান নাম। ইংল্যান্ডে কড়ি, ফ্রান্সে শাক, ওয়েলসে কাম, জার্মানিতে কার, নরওয়েতে বন, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। পৃথিবীর এই বৃহত্তম শাকের উদাহরণ হচ্ছে ওয়ালকট, শাক বা কড়ি। এখন কখনো কখনো কড়িতে জল জমে যায়, একে আমরা বলি টান বা কড়ি হ্রদ। আমাদের শর্ট পড়ছি কিন্তু একাধিক, মানে দুটি শাকের মাঝের অংশটা আমরা বলি এরিটি, পরাতে দাঁতের মতো দেখতে হয়। একাধিক এরিটির মাঝের অংশটা মস্তক ক্ষয়ের ফলে তীক্ষ্ণ আগ্র সূচালো হয়, তাকে আমরা পিরামিড চূড়া বলি। এই পিরামিড চূড়া সুইজারল্যান্ডে ভিসন নামে পরিচিত, হর্ন নামে পরিচিত। ভিসন একটা উদাহরণ, ম্যাটারন, ভিসন ইত্যাদি। নেপালের মাকালু, আমাদের বদ্রীনাথের নিকট নীলকণ্ঠ, এগুলো পিরামিড চূড়ার উদাহরণ। তো এরপরে আমরা যাব রসেমতানে। তো রসেমতান আবার কি দেখো, আর একটা বলতে ভুলে গেলাম, শাক বা কড়ি নামকরণ করেছিলেন সার্পেতিয়ার। তো রসেমতানে কি? হিমবাহ প্রবাহিত হওয়ার সময় এই হিমবাহ যেদিকে প্রবাহিত হয়, এই দিকটা হচ্ছে প্রতিবাদ অংশ। এই প্রতিবাদ অংশ অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হয় এবং এর এই দিকটা অনুবাদ অংশ, এটা উৎপাদন প্রক্রিয়ায় অমসৃণ হয়। ভূবিজ্ঞানী শশারের নামকরণ করেন। এই যে শয়নরত ভেড়ার মাথার মতো ভূমিরূপ, এটাই হচ্ছে রসেমতানে। কাশ্মীরের লিডার উপত্যকা এর, তারপর ল্যাম্বার্ট ডোম, এগুলো হচ্ছে রসেমতানের উদাহরণ। এছাড়া ক্র্যাগ অ্যান্ড টেল আছে। ক্র্যাগ আর টেল কি? কঠিন শিলা, পিছনে কোমল শিলা, কম ক্ষয় হয় এবং এই কঠিন শিলাটা পিছনে কোমল শিলাকে ক্ষয় থেকে রক্ষা করে। কঠিনটাকে বলে ক্র্যাগ, পিছনেরটা যেমন এডিনবরা। এরপরেরটা দেখো, হিমবাহ উপত্যকা হয় ইউ শেপ। কিরকম হয় হিমবাহ উপত্যকা? ইউ আকৃতি, কারণ পার্শ্বক্ষয় নিম্নক্ষয় প্রায় সমান, কিন্তু নদী উপত্যকা আই এবং ভি আকৃতির হয়। আচ্ছা, অসমান ভূভাগের মধ্য দিয়ে হিমবাহ যখন প্রবাহিত হয়, তখন এই যে ভূমিরূপটা সৃষ্টি হয় অসমান ভূভাগের মধ্য দিয়ে, সিঁড়ির ধাপের মতো ভূমিরূপ, একে আমরা বলি হিমসোপান। সোপান মানে সিঁড়ি। আর এই হিমসোপানে জল জমে যে হ্রদের সৃষ্টি হয়, তাকে আমরা বলি প্যাটার্ন স্টার হ্রদ। ভূবিজ্ঞানী কটন এই প্যাটার্ন স্টার হ্রদ নামকরণ করেন। শর্টের জন্য আমার এটাই লাগবে। পরেরটা ঝুলন্ত উপত্যকা। এই যে এটা একটা পর্বতময় অঞ্চল, এর মধ্য দিয়ে ভাবো যে হিমবাহ যাচ্ছে, এটা পার্বত্য অঞ্চল, ঠিক আছে। এই অংশটা দিয়ে হিমবাহকে আসছে, এখন সেখানে গলে জল পড়ছে, ঠিক আছে, জল মিশে। প্রধান নদীর সাথে উপনদী যেমন মেশে, তেমনি প্রধান হিমবাহের সাথে তো উপহিমবাহ এসে মেশে। প্রধান হিমবাহের বোঝা বা ভরটা তো অনেক বেশি, তার জন্য উপত্যকাটা অনেক গভীর হয়ে যায়। আর উপহিমবাহগুলো তো অত গভীর হয় না। সেই কারণে হিমবাহ যখন অপসারিত হয়, গ্রীষ্মকালে তো হিমবাহ দূরে চলে যায়, তো অপসারিত হয়ে যায়, তখন এই মনে হয় প্রধান হিমবাহ উপত্যকার মধ্যে উপহিমবাহগুলো ঝুলন্ত অবস্থায় আছে। এদেরকে আমরা ঝুলন্ত উপত্যকা বলি। আমার আর লাগবে ওটা নয়। বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গা,
শর্টের জন্য এটা লাগে যে এটা একটা ঝুলন্ত উপত্যকা। আর লাদাখের পাকসার ঝুলন্ত উপত্যকায় সৃষ্ট জলপ্রপাত। তো মোটামুটি এই ভূমিরূপগুলো ক্ষয়ের ফলে হয়। আর একটা ইম্পর্টেন্ট আছে ফিওর্ড। দেখো উচ্চ অক্ষাংশে মানে শীত প্রধান অঞ্চলে হিমবাহ, আমাদের যেমন নদী সমুদ্রে মিশছে, ওখানে কি হয় হিমবাহ গিয়ে, এটা হিমবাহ গিয়ে সমুদ্রে মিশছে, এটা মনে করো হিমবাহ, ঠিক আছে, আর এটা মনে করো সমুদ্র, তাহলে হিমবাহটা গিয়ে সমুদ্রে মিশছে। এই হিমবাহের উপত্যকা এর বোঝা আছে তো, মানে অনেকটা লোড, তার জন্য উপত্যকাটা অনেক গভীর হয়ে যায়, কিন্তু হিমবাহটা তো জলে পড়ছে, যে কারণে সমুদ্রের জল প্রবেশ করতে পারছে না। পরবর্তীকালে যখন হিমবাহটা অপসারিত হয়, গ্রীষ্মকাল এলো, হিমবাহটা এইখানে আছে, তখন দেখা যাচ্ছে এই উপত্যকাটা ফাঁকা হয়ে গেছে, বরফ নেই, তখন এই অঞ্চলে কি হবে সমুদ্রের জল প্রবেশ করবে। এরূপ জলমগ্ন হিমবাহ উপত্যকাকে আমরা ফিওর্ড বলি। ফিওর্ড ইউ শেপ হয়। নরওয়েকে বলে ফিওর্ডের দেশ, এটা আমার লাগবে। আর ছোট ছোট ফিওর্ড মানে ছোট ছোট হিমবাহ এসে সমুদ্রে মেশে, তখন তাকে আমরা বলি ফিয়ার্ড। সুইডেনকে ফিয়ার্ডের দেশ বলে। নরওয়ের দেখো সোগনে বৃহত্তম ফিওর্ড নরওয়ের। আর পৃথিবীর হচ্ছে স্কোরসবি সাউন্ড, তবে এটা আবার এক একটা বইয়ে এক এক রকম দেওয়া আছে। এগুলো হিমবাহের ক্ষয়ের ফলে হয়। হিমবাহ বহনও করে, সঞ্চয়ও করে। হিমবাহ যখন যায়, প্রবাহিত হয়, তখন তার সাথে নুড়ি বালি ইত্যাদি নিয়ে যায়। নিয়ে গিয়ে যখন পার্শ্ববর্তী অঞ্চলে সঞ্চয় করে, তখন তাকে সেই ভূমিরূপকে আমরা বলি গ্রাবরেখা, ইংরেজিতে বলি মোরেন। তাহলে হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপকে আমরা বলি গ্রাবরেখা। তো এই গ্রাবরেখা এটা আবার বিভিন্ন রকমের হয়, ইংরেজিতে মোরেন। হিমবাহ যাচ্ছে যে তার পার্শ্বে সঞ্চিত হয়, তাকে আমরা কি বলি পার্শ্ব গ্রাবরেখা। ধরো এটা একটা ভূমিরূপ, তো এরকম একটা ভূমিরূপ ইউ শেপ, ধরো এরকমই করি, তো এটা পর্বত পর্বত পর্বত, এটা পার্বত্য অঞ্চল, এরকম ঘিরে দিলাম। তো হিমবাহটা যখন তো এরকম আসছে, এই দিক থেকেও আসতে পারে, তো যখন তার মাঝে হয় নুড়িবালি সঞ্চয়, মধ্য গ্রাবরেখা। যদি শেষে হয় তাকে প্রান্ত গ্রাবরেখা। দুই পাশে হলে পাশে নুড়িবালি সঞ্চয় হলে পার্শ্ব গ্রাবরেখা। যদি সমুদ্রের নিচে হয় এরকম জায়গায় নুড়িবালি, এটা মিশছে তো সমুদ্রের তলদেশে নুড়িবালি সঞ্চয়, তখন তাকে অবিনস্ত গ্রাবরেখা। যদি হিমবাহেরই তলদেশে হয়, তখন তাকে ভূমি গ্রাবরেখা। আবার যদি একটা গ্রাবরেখা আছে তার উপরে হচ্ছে, তখন তাকে আমরা বলি রোজেন গ্রাবরেখা। তো বিভিন্ন রকমের গ্রাবরেখা। চলো, হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট আর একটা ভূমিরূপ হচ্ছে ড্রামলিন। এই ড্রামলিন কাকে বলে? দেখো, ড্রামলিন হচ্ছে হিমবাহের সাথে বাহিত নুড়িবালি ইত্যাদি সঞ্চিত হয়ে উল্টানো নৌকার মতো ভূমিরূপকে ড্রামলিন বলে। ইংরেজি থেকে বাস, একসাথে অনেকগুলো থাকলে তাকে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলে। অন্টারিও হ্রদ আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রচুর ড্রামলিন লক্ষ্য করা যায়। এটা বৈশিষ্ট্য হচ্ছে অনেকটা রসমতানের উল্টে। রসমতানের প্রতিবাদ অংশটা মসৃণ ছিল, এর প্রতিবাদ অংশটা অমসৃণ, অনুবাদ অংশটা মসৃণ। ছেড়ে দাও। হিমবাহ এবং জলধারার কার্যের ফলেও কিন্তু বিভিন্ন প্রকার ভূমিরূপ হয়। কি বললাম? হিমবাহ এবং জলধারা। ধরো এটা একটা পর্বত, পর্বতের গা বেয়ে হিমবাহ নেমে আসছে। আমি আরো একটু ভালো করে বুঝি এই জায়গাটা ছবি এঁকে। ধরো এটা বললি মোটামুটি হয়ে যাবে। এটা একটা পর্বত, তো এই পার্বত্য অঞ্চলের, ঠিক আছে, এটা পার্বত্য অঞ্চল, এর মধ্যে দিয়ে ভাবো যে একটা হিমবাহ আসছে, মানে বরফ একটা নির্দিষ্ট উচ্চতায় নামার পর এই বরফটা গলে কি হয়, জল হয়ে যায়। এই কাল্পনিক রেখা তাকে আমরা হিমরেখা বলি। যে কাল্পনিক রেখার উপরিভাগে বরফ জমে থাকে আর যে রেখার নিচে বরফ গুলে জল হয়, এই জায়গাটা তাকে আমরা বলছি কি হিমরেখা। এখন এই হিমরেখার উচ্চতা এই নিরক্ষরেখার কাছাকাছি যে 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 পর্বতগুলো আছে সেগুলো অনেক উঁচুতে, কিন্তু মেরু অঞ্চলে গেলে প্রায় সমুদ্র তলে। হিমরেখার উচ্চতা মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। কিলিমাঞ্জারো 5500 মিটার উপরে, সেখানে তুই নরওয়ে সুইডেনে যাবি 20-30 মিটার, মানে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চল। আমাদের এখানে 4500 মিটার। তো এরকম জায়গায় এই হিমরেখা আছে। হিমরেখার উপরিভাগে হিমবাহের কাজ শেষ হয়, আর হিমরেখার নিচের অংশে নদীর কাজ শুরু হয়। হলো
এবার এই হিমবাহের সাথে থাকা নুড়িবালি পলি ইত্যাদি পর্বতের পাদদেশে বিস্তীর্ণ অঞ্চলে কি হয়, এটা জল যাচ্ছে, বিস্তীর্ণ অঞ্চলে নুড়িবালি সঞ্চয় হচ্ছে। সঞ্চয় হয়ে যে ভূমিরূপটা সৃষ্টি করে তাকে আমরা বলি বহির্বিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। এই বহির্বিধৌত আইসল্যান্ডের সান্দুর এর একটা উদাহরণ। কখনো কখনো এই হিমবাহের সাথে থাকা বড় বড় বরফখণ্ড পিচ্ছিল হয়ে বহির্বিধৌত সমভূমিতে চলে আসে। তখন সেই বরফখণ্ডের চাপে এই জায়গাটা অনেকটা বসে যায়, বসে গেলে গর্ত হয়ে যায়, তাকে আমরা বলি কেটেল। এবার জল তো সবসময় গড়িয়ে গড়িয়ে আসছে, কেটেলের মধ্যে তখন কি হয়, দেখো জল জমা হয়ে যায়, তখন আমরা তাকে বলি কেটেল হ্রদ। আরো কিছু স্থল যেমন নুনাটাক্স, আন্টার্কটিকা মহাদেশের পর্বতের উপরিভাগে বরফ মুক্ত পর্বত শৃঙ্গকে বলে নুনাটাক্স, যেমন মাউন্ট তাকাই। ঠিক আছে, এছাড়াও পৃথিবীর দেখো দ্রুততম হিমবাহ, তার নাম জ্যাকবসন, যার গতিবেগ প্রায় 46 মিটার প্রতিদিন। এর ধীরতম হিমবাহ আন্টার্কটিকার মেসার, যার গতি 3 থেকে 4 মিটার প্রতি বছর, মানে অতি ধীর গতি। এছাড়াও চন্দ্রতাল একটা শাক বা কড়ি হ্রদের উদাহরণ, রূপকুণ্ড একটা প্যাটার্ন স্টার হ্রদের উদাহরণ মোটামুটি। এছাড়াও হিমশিরির মধ্যে রাইজা, ট্রেড এবং রিগেল 3 ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়। মোটামুটি হিমবাহ থেকে এইগুলো তুমি যদি ভালো করে শোনো তাহলে সবগুলো কমন পেয়ে যাবে।